নমস্কার। সুন্দরবনের জঙ্গলে আবারও বাঘের আক্রমণ। বাঘে মানুষের লড়াই, এই যেন সুন্দরবন মানুষের ললাটের লিখন হয়ে গেছে। বারবার সুন্দরবনের জঙ্গল থেকে লোকালয়ে বাঘ ঢুকছে। কখনো আক্রান্ত হচ্ছে গ্রামবাসী, কখনো আক্রান্ত হচ্ছে বনকর্মীরা। তেমনই ঘটনা ঘটে গেল গত সোমবার কুলতলির মইপিটের বোসের ঘেরিতে। একটা বাঘ হঠাৎ করে চলে আসে। সেই সময় মাঠে কাজ করছিল চাষিরা। একজন চাষি প্রাণে বাঁচতে গিয়ে হঠাৎ করে সে গাছে উঠে যায়। সেই বৃদ্ধ চাষিকে বাঁচাতে 32 জনের বনকর্মীর দল ছুটে আসে। তাদের মধ্যে গণেশ শ্যামলকে হঠাৎ করে বাঘে আক্রমণ করে, তার দেহটা ক্ষত বিক্ষত করে দেয়। প্রথমে তাকে জামতলা হসপিটালে ভর্তি করা হয়, তারপর তাকে নিয়ে যাওয়া হয় বারুইপুর হসপিটালে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তারপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার SSKM হসপিটালে, ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। এখন সে মৃত্যুর সঙ্গে লড়ছে। সুন্দরবনের জঙ্গল থেকে বারবার কেন লোকালয়ে বাঘ ঢুকে আসছে? সাধারণ মানুষের উপর আক্রমণ হচ্ছে, গবাদি পশুর উপর আক্রমণ হচ্ছে বনকর্মীদের উপর। এই যে লোকালয়ে বারবার বাঘ চলে আসছে, এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম বাঘ বিশেষজ্ঞ জয়দীপ কুন্ডুর সঙ্গে। তিনি যে কথা জানালেন আমাদের, সেটা শোনাবো আপনাদের। আমার অবজারভেশন হচ্ছে যে বাঘ কোনোভাবে পরিকল্পিত করে মানুষের মতো আক্রমণ চালায় না বা হানা দেয় না। বাঘ তার নিজের ছন্দে চলে, আমরা বাঘের পথে গিয়ে পড়ি। এইটা হচ্ছে প্রথম কথা আমার। বাঘ কখনো কোনো উদ্দেশ্য নিয়ে গ্রামে ঢোকে না বা উদ্দেশ্য নিয়ে কারোর ওপরে হামলা চালায় না। এই জায়গাটা আমাদের সবাইকে একটুখানি জিনিসটা খুব টলারেন্স নিয়ে মনের মধ্যে বুঝতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে বাঘ কি কারণে জঙ্গল ছেড়ে বেরিয়ে আসছে, তার অনেকগুলো কারণের মধ্যে যেটা আমরা আশঙ্কা করছি যে গ্রাম এবং জঙ্গলের যে ইন্টারফেস, যেটা সুন্দরবনে একটা নাইলন নেট ফেন্সিং দিয়ে দুটো ভাগ করা আছে। সেই নাইলন নেট ফেন্সিং এর কাজ হচ্ছে বাঘকে জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ রাখা, কিন্তু সেই নাইলন নেট ফেন্সিং কোনো না কোনোভাবে কম্প্রোমাইজ হচ্ছে বলে আমাদের কাছে খবর। সেই কম্প্রোমাইজ হচ্ছে মানে সেটা কোনো জায়গায় সেখানকার কিছু লোকাল লোকজন যাদের দায়িত্ব ক্যানিংয়ের মতো, যারা জঙ্গলে মাছ কাঁকড়া মারতে যান, তারা সেই নাইলন নেট ফেন্সিং ড্যামেজ করছেন বা নাইলন নেট ফেন্সিং কেটে দিচ্ছেন বা তুলে দিচ্ছেন। সেই কারণে সেই সব জায়গা দিয়ে বাঘ বেরিয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এই নাইলন নেট ফেন্সিং প্রত্যেক দিন 365 দিন বনকর্মীরা মনিটরিং করেন এবং তার মেনটেনেন্স করেন। এটা হচ্ছে যাকে বলা হয় যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন প্রোটোকলের মধ্যে পড়ে। এবং কিছু কিছু জায়গায় এখন পরিস্থিতি এমন তৈরি হয়েছে, দেখা যাচ্ছে কোনো জায়গায় ম্যান পাওয়ারের অভাব হচ্ছে বা কোনো জায়গায় ফান্ড সিচুয়েশনের কোনো ইস্যুস আছে, যে কারণে হতে পারে কোনো জায়গায় ফাঁক থেকে গেছে বা থেকে যেতে পারে। প্রথম কারণ, দুটো বাঘের যখন কোনো জায়গায় দুটো বাঘের মধ্যে কোনো কনফ্লিক্ট হয়, সেখানে একটা বেশি শক্তিশালী বাঘ যে সে তার থেকে কম শক্তিশালী বাঘকে অনেক সময় সেখান থেকে ডিসপ্লেস করে। সে তার নতুন জায়গা খুঁজতে, সে একটা নিরাপদ জায়গা খুঁজতে খুঁজতে হয়তো গ্রামের পার জঙ্গলের পার গুলিয়ে ফেলে সে গ্রামের দিকে ঢোকার প্রবণতা হতে পারে। কোনো সময় দেখা যায় কোনো প্রেগনেন্ট একটু নিরাপদ জায়গা খুঁজতে সে গ্রামের পারে জঙ্গলে ঢুকে পড়লো। কোনো জায়গায় দেখা যেতে পারে যে সে জঙ্গল আর গ্রামের পার্কে গুলিয়ে ফেলে বাঘ ভুল করে সেই জায়গায় ঢুকে যেতে পারে। কোনো জায়গায় কোনো বাঘের হয়তো কোনো কারণে সে স্বাভাবিক নিয়মে তার শিকার ধরতে পারছে না, সেই বাঘ কোনো জায়গায় হয়তো কম পরিশ্রমে যাতে শিকার পাওয়া যায় সে গ্রামের পাড়ের ছাগল গরু মারতে ঢুকে পড়তে পারে। অনেকগুলো কারণ থাকতে পারে। ভগীরথ মণ্ডল মাঠে কাজ করছিলেন, হঠাৎ করে তিনি দেখতে পান তার সামনে বাঘ। তখন তিনি প্রাণে বাঁচার জন্য গাছে উঠে যায়। ভগীরথ মণ্ডল কি বলেছেন সেটা শোনাবো আপনাদের। বাঘ দেখলাম। কি হয়েছিল? বসেছিল। তো আপনি কোথায় উঠেছিলেন? আমি তো গাছে উঠছিলাম। কি হলো? বন দপ্তরের লোকের সাথে তারপর আমি নেমে এলাম। হ্যাঁ, বন দপ্তরের লোকে কি হয়েছে? হ্যাঁ, ইয়ে হয়েছে, এখন তার ইনজোর করেছে, কামড়েছে। হ্যাঁ। কি করছিল বন দপ্তরের লোক? হ্যাঁ, লাঠি দিয়ে পিটতে যাচ্ছিল, তাড়াতে যাচ্ছিল। হ্যাঁ, সেই সময় ওকে ছুটি দিয়ে কামড়েছে। আরেকজন গ্রামবাসী মধুসূদন নন্দী, তিনি কি বলেছেন শুনবো তার কথা। হ্যাঁ, ভীষণ আতঙ্কে তো আছি আমরা, প্রচুর আতঙ্কে থাকি। রাত্রে তো বেরোতে পারি না, ভয়ে বাড়ির মধ্যে থাকি। এই ছেলেপুলে নিয়ে থাকতে হয় তো। আর এই যে বাঘ যে পেরোচ্ছে পরপর কয়েকদিন দেখা যাচ্ছে, এই শীত পড়তে এখন আমাদের এখানে মাসে যে কয়েকবার হয়ে গেল তার বলা যাবে না। এই এলাকার মধ্যে এখানে আমাদের সবে নতুন প্রথমে এই রকম হলো। এর আগে পেরিয়েছে অনেকবার, এসছে চলে গেছে। এবারে কালকের যে পেরিয়েছে
কালকে পারানোর পরে ও আর ওধারে যায়নি, এখানেই থেকে গেছে। ওই সরকারি টিম এসছে, মানে ফরেস্টার এসছে, থানা থেকে এসছে, জাল টাল ঘেরা হয়েছে যাতে আর না আসে, বা জালটা যে ঘেরা হয়েছে যাতে ভালো করে ঘিরে দিতে পারে, এলাকার মধ্যে না ঢুকতে পারে, আমরা যাতে ভালোভাবে বাস করতে পারি, সেইটাই আমরা চাইছি। সুন্দরবনের জঙ্গল থেকে বারবার লোকালয়ে বাঘ ঢুকে আসছে। কখনো শিকার হচ্ছে গ্রামবাসী, শিকার হচ্ছে বাড়ির গবাদি পশু, কখনো শিকার হচ্ছে বনকর্মীরা। এখান থেকে মুক্তির উপায় কি? কি কারণে জঙ্গল থেকে বারবার লোকালয়ে বাঘ ঢুকে আসছে? জঙ্গলের চারদিকে যে প্লাস্টিক নেট দেওয়া রয়েছে, সেই নেটগুলো কি দুর্বল হয়ে গেছে? না যারা জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায়, মধু সংগ্রহ করতে যায়, তারা নেটটাকে কেটে দিচ্ছে? না জঙ্গলের মধ্যে বাঘের যে খাদ্য দরকার, সেই খাদ্যের অভাব দেখা দিয়েছে? না কোনো হিংস্র বাঘের ভয়ে এই বাঘগুলো চলে আসছে? না বাঘ থাকার জন্য যতটা জায়গার দরকার, সেই জায়গার অভাব দেখা দিয়েছে? বাঘ আছে বলে সুন্দরবনের জঙ্গলটা টিকে আছে, আর এই সুন্দরবনের জঙ্গল আছে বলে আমরা অক্সিজেনটা পাচ্ছি। এই সুন্দরবন শুধু সুন্দরবন নয়, একটা ওয়ার্ল্ড হেরিটেজ। একে সংরক্ষণ করে আমাদের রাখতে হবে, আর এই সুন্দরবনের বাঘকে সংরক্ষণ করে রাখতে হবে। সুন্দরবনের বাঘ যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে সুন্দরবনের জঙ্গলটা ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাবে, সুন্দরবনের অস্তিত্ব থাকবে না। একটা সময় সুন্দরবন জলের তলায় তলিয়ে যাবে। তখন আমরা কোথায় থাকবো? সুন্দরবনবাসীরা কোথায় থাকবে? এই প্রশ্নটা আপনাদের সকলকে ভাবতে হবে। ভাবার দিন এসেছে। তাই সুন্দরবনকে বাঁচাতে গেলে আমাকে, আপনাকে, সবাইকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। সুন্দরবনের জঙ্গলকে বাঁচাতে গেলে সরকারি আইন প্রণয়ন করতে আরো কঠোরতম, এবং সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আমাকে এগিয়ে আসতে হবে, আপনাকে এগিয়ে আসতে হবে। তবে সুন্দরবনের জঙ্গল বাঁচবে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাঁচবে। এইরকম হাজারো প্রশ্ন থাকছে আপনাদের কাছে, আপনারা নিশ্চয়ই কমেন্টে লিখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। সকলকে নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।